মহানবমী শেষে সারা দেশে উদযাপিত হলো বিজয়া দশমী। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে মঙ্গল কামনা। মা, তুমি স্বর্গে চলে গেলে তোমার সন্তানের প্রতি তুমি তোমার আশীর্বাদ রেখো। কোনো হানাহানি কাটাকাটি রাজনৈতিক অস্থিরতা এগুলো যেন কিছুই না হয়। জগতে যেন সবাই আমরা পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে পারি। কাল বিজয়া শোভাযাত্রায় প্রতিমা বিসর্জন কোথাও কোথাও হলো আজ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দাভেলা হত্যাকাণ্ডে জড়িত ৩ সন্দেহভাজন অপরাধী শনাক্ত। গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। নানা অপরাধে ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। বিচারহীনতার কারণেই এসব বেড়েছে মত সমাজ বিজ্ঞানীদের। আগের চেয়ে বেশি সজাগ দাবি পুলিশ প্রশাসনের। যথেচ্ছ পলিথিন ব্যবহারে কমে যাচ্ছে রাজধানীর আশপাশের নদ নদীর নাব্যতা। মাটির নিচে জমছে পলিব্যাগের স্তর, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এবং বিপিএল এর তৃতীয় আসর সামনে রেখে দেশি বিদেশি ক্রিকেটারদের দল নির্ধারণের লটারি। সাকিব রংপুর, মাশরাফি কুমিল্লায় আর মুশফিক নাম লেখালেন সিলেটে। তিথি একই দিনে হওয়ায় নবমীর সঙ্গে সঙ্গে সারা দেশে আজ উদযাপিত হল বিজয়া দশমী। সকালে যথারীতি মহানবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেন ভক্তরা। বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে আগামীকাল। এর মাধ্যমেই শেষ হবে শারদীয় দুর্গোৎসবের এবারের সব আনুষ্ঠানিকতা। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামী গৃহে ফেরার পালা। ভক্তদের মাঝে এখন বিদায়ের সুর। তাই সকাল থেকেই নেচে গিয়ে শেষবারের মতো মায়ের আশীর্বাদ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই তিথিতে হয় সকাল 9টা 23 শুরু হয় মহানবমী, কল্পারম্ভ ও বিহিত পূজা। দেবী দুর্গার কাছে আহুতি দেন ভক্তরা। এরপর সকাল 9টা 57 শুরু হয় বিজয়া দশমীর বিহিত পূজা। শেষ হয় দর্পণ বিসর্জনের মাধ্যমে। এরপর মায়ের চরণে তেল আর সিঁদুর অর্পণের মাধ্যমে নারী পুরুষ সকলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। সিঁদুরটা যেন আমরা সারা বছর পড়তে পারি, আবার যেন সামনের বছর আবার দশমী আসবে তখন যেন আবার দিতে পারি। ঢাকা সিঁদুর নিয়েই যেন আমরা থাকতে পারি। কোনো হানাহানি কাটাকাটি রাজনৈতিক অস্থিরতা এগুলো যেন কিছুই না হয়। ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচারে আরাধনা করে অনাচার আর সংকট মোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন। জগতে যেন সবাই আমরা পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে পারি। মা, তুমি স্বর্গে চলে গেলে তোমার সন্তানের প্রতি তুমি তোমার আশীর্বাদ রেখো। তাই সব ভক্ত আজকে নয়ন জলে ভেসে মাকে বিদায় দিচ্ছে। পঞ্জিকা মতে বৃহস্পতিবারই শেষ দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। শুক্রবার বিজয়া শোভাযাত্রা শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা মর্ত ছেড়ে আবারও ফিরে যাবেন স্বর্গে। সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয় দুর্গোৎসব সকল শ্রেণী পেশা আর ধর্মের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আর এর মাধ্যমে আবারও জানান দিচ্ছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাবোধকে। রমনা কালী মন্দির থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে আছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন। পূজার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা।
মহাদশমীর যে পূজা অর্চনা আচার অনুষ্ঠান তা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে বাগেরহাটের হাকিমপুর থেকে পারিবারিক একটি পূজা মণ্ডপে লাইভ করছিলাম আজকে 3 দিন ধরে। এই 3 দিনের এই আয়োজন, এই পারিবারিক যে পরিবারের যে শিকদার পরিবারের যে আয়োজন ছিল সেই আয়োজনটি কিন্তু শেষ হয়ে গেছে। কালকে বিসর্জনের মধ্য দিয়ে তারা তাদের পূজার সমস্ত কাজ শেষ করবেন এবং আমরা এই যে পূজা মণ্ডপের যে পরিস্থিতি যদি এখন বলি, তারা আসলে পরিবারের সবাই মিলে শেষ সময়ে একত্র হয়েছেন এবং দেবী দুর্গার যে প্রতিকৃতি যে মূর্তিটি আছে সেখানে তারা জমায়েত হয়েছেন এবং তারা আসলে পরিবারের সবার সাথে এক ধরনের কুশলাদি বিনিময় করছেন। আমরা এখন কথা বলবো এই পরিবারের, এই যে এত বড় একটি আয়োজন করেছেন এই পরিবারের, শিকদার পরিবারের যিনি এই আয়োজনটির মূল কারিগর বলতে হয় তিনি ছিলেন, তার সাথে কথা বলবো এখন। আমি জানতে চাইবো আসলে এই যে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা আপনাকে কি কারণে আসলে অনুপ্রেরণা জোগালো এই আয়োজনটা? এটা আমাদের 5 বছরের এই পঞ্চম বার্ষিকী চলছে এবং প্রথমে আমরা 150টা প্রতিমা দিয়ে শুরু করি। আস্তে আস্তে এটা বেড়ে এখন 451টা প্রতিমায় দাঁড়াইছে। সবার মানে আমাদের হাকিমপুর গ্রামের সবার সহযোগিতায় এবং যারা দর্শনার্থী আসে তাদের উদ্দীপনায় আমরা দিন দিন এটা আরও বড় করব। আগামী বছর আমাদের 600 প্রতিমা করার একটা পরিকল্পনা আছে, যেটা এশিয়া তথা এই পৃথিবীর আমার জানা মতো সবথেকে বড় দুর্গাপূজা মণ্ডপ হবে। আর আমি বিশেষ করে সময় টিভিকে এবং সময় টিভির আপনারা যারা আসছেন আজ 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সংবাদ দেশবাসীর সামনে উপস্থাপন করছেন, তাদের আমি আমাদের শিকদার পরিবারের পক্ষ থেকে, আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সময় টিভিকে, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য বাগেরহাট 2 আসনের যিনি উদ্বোধনে উপস্থিত ছিলেন, ধন্যবাদ জানাই আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রী যিনি কষ্ট করে এখানে 19 তারিখে এসেছিলেন এটা উদ্বোধন করার জন্য, ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য ঢাকা 16 যে ইলিয়াস মোল্লা, উনি আসছিলেন এখানে। এবং একটা কথা না বললেই নয়, নায়ক রিয়াজ আসছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। আমি এই সময় টিভির মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যে ওনার জন্য দোয়া করতে, যাতে উনি আরোগ্য লাভ করেন এবং সুন্দর সুস্থ হয়ে দেশে ওনার বাড়িতে ফিরে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। হাফসা, আমরা দেখছিলাম যে এই যে পরিবারটি যে আয়োজনটি করেছেন সার্বজনীন একটি উৎসবের, সেই উৎসবটির আজকে পরিসমাপ্তি হলো। আগামী বছর আবারও উৎসব আয়োজন করার পরিকল্পনার কথা জানালেন তিনি আমাদেরকে। এবং এই বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির পারিবারিক পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন যে চলেছিল, সেই আয়োজন থেকে এই এখন পর্যন্ত যে তথ্য আমরা জানিয়েছি, আজকে এখানেই আসলে এই আয়োজনটি শেষ হচ্ছে এবং আমরা এটাই সর্বশেষ তথ্য দিচ্ছি যে এই আয়োজনটি আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে। হাফসা, এই ছিল আমার কাছে আসলে শিকদার বাড়ির পূজা মণ্ডপের দুর্গাপূজার শেষ খবর। শাতিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির পূজার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। এদিকে সিলেটে উৎসব মুখর পরিবেশে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরের পর নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে চাঁদনী ঘাটে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে আসা হয়। পরে বিকেলে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এ সময় কিন ব্রিজ এলাকায় শেষবারের মতো প্রতিমা দেখতে ঢল নামে দর্শনার্থীর। সিলেটে এবার 583টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়। আগামীকালও এখানে প্রতিমা বিসর্জন করা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এদেশের মানুষের ধর্ম, আর তাই অসাম্প্রদায়িক চেতনা বাঙালি জাতির গর্ব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের জন্য বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এছাড়াও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও আসেন বঙ্গভবনে। এ সময় রাষ্ট্রপতি বলেন, সব ধর্মেরই মূল বাণী মানব কল্যাণ। ধর্ম সম্প্রদায়
কিন্তু উৎসব সার্বজনীন। ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা ও দেশের মানুষের ধর্ম, বাঙালি জাতি অসাম্প্রদায়িক ও আলোকিত এক ঐতিহ্যের গর্বিত অংশীদার। এই ঐতিহ্য আমাদের মনে আলোক বর্তিকা হয়ে কাজ করে। প্রিয় দেশবাসী, সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। দুর্গোৎসব সত্য সুন্দরের আলোকে আলোকময় হয়ে উঠুক। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি এবং ধর্মের মূল বাণী আমাদেরকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বুদ্ধ করুক। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে সন্দেহভাজন 3 হামলাকারীকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই 3 হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তারা। হত্যাকাণ্ডের পর খুনিরা গুলশান 2 এর 83 নম্বর সড়ক থেকে বের হয়ে 89 নম্বর সড়ক দিয়ে পালিয়ে যায় বলেও তথ্য আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িত সবাই মোটরসাইকেলে করেই ঘটনাস্থল ত্যাগ করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে একটি লোক মুঠোফোনে কথা বলছে এবং তার কাছেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি ছিল বলে ধারণা করছে তারা। হত্যাকাণ্ড স্থল থেকে কিছু দূরে একটি ভবনের নিরাপত্তা ক্যামেরায় এই ফুটেজগুলো ধরা পড়ে। গত 28 সেপ্টেম্বর রাতে গুলশান 2 এ তাভেলা সিজারকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তাভেলা সহকর্মী নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা। দেশে কোনো ধরনের জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুরে র্যাবের গুলিবিদ্ধ এক সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং তারা এই সমস্ত উগ্রপন্থী বলেন, দুষ্কৃতিকারী বলেন, এই বিনষ্টকারী বলেন, সবকে আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খবর পেয়ে তাদের যথাযোগ্য ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদ, কোনো টেররিস্ট, কোনো দুষ্কৃতিকারীদের আমরা মাথা উঠে এখানে থাকতে দেব না। মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচলে আতঙ্কিত রাজধানীর সাধারণ মানুষ। নানা ধরনের অপরাধেও ব্যবহার হচ্ছে এই দ্বিচক্রযানটি। এসব অপরাধের জন্য বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই দায়ী বলে মত দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। তবে অপরাধ নিয়ন্ত্রণে আগের থেকে বেশি সজাগ রয়েছে বলে দাবি পুলিশের। ওপারের পৃথিবীতে পাড়ি দেয়া মায়ের ছবি খানিকটা শান্ত রাখে 18 মাসের শিশু রাইকাকে। দিনের অধিকাংশ সময় চিৎকার আর কান্না এখন সঙ্গী হয়েছে নিষ্পাপ শিশুটির। গত শুক্রবার দুর্বৃত্তদের মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে মারা যান রাইকার মা। এতে থমকে যায় রুনার উপার্জনের উপর নির্ভর করা মা, বাবা ও ছোট বোনের চলার পথ। একটা হুন্ডা এসে এমন জোরে আমার বোনের উন্না ধরে টান দিছে, ও হুন্ডার হেডলাইটের সামনে চলে আসছে। পরে ওর উপরে হুন্ডা চলে গিয়ে বোন রাস্তায় মারা গেছে। রাত্রে মামা করে দুধ খাবো, তবে সকালবেলা ওই মারে উঠা আমার রুনামা কই, আমার রুনামা কই, তারে ডাকো নানু, বাইরের থেকে নিয়ে আসো, এরকম করতেই থাকে। রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল আর ইফটিজিং, ছিনতাই সহ খুনের মতো ঘটনায় তাদের সম্পৃক্ততা অনেকটা আতঙ্কিত করেছে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে। ছেলেপেলে যেভাবে মোটরসাইকেল চালায় রাস্তায়, যে বাজারে আসি মানে খুবই ভয় পায়। সন্ধ্যার পরে প্রায় প্রতিদিন দোয়েল চত্বর থেকে টিএসসি এর রাস্তায় মোটরসাইকেল করে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মোবাইল, ল্যাপটপ, ব্যাগ তারা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তবে অভিনব পন্থায় কিশোর তরুণদের অপরাধের পেছনে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বেশি দায়ী বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। তরুণ একরকমের লাগামহীনভাবে নিজেকে এখন প্রকাশ করছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবং কখনো কখনো একটা বিচারহীনতার সংস্কৃতির সুবাদে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। পুলিশের দাবি, ক্রমাগত বাড়তে থাকা এসব অপরাধ রোধে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি সজাগ রয়েছে। আমরা চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি। আমরা প্রতিটি চেকপোস্টে আমরা মোটরসাইকেলগুলোকে চেক করছি, তাদের কাছে কোনো অবৈধ মাদক বা অন্য কোনো কিছু আছে কিনা, বা তারা অপরাধ কর্মে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে কোথাও যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তবে লাগামহীন তরুণদের কৃতকর্মের লাগাম টেনে ধরতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবারকেও তাদের সন্তানের দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
রাজধানীতে চলছে পবিত্র আশুরার প্রস্তুতি, পুরান ঢাকার হোসনি দালানে নানা অনুষ্ঠানের আয়োজন। বিদেশি হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে কোনো লাভ নেই। হত্যাকারীদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির সংবাদ সম্মেলন আদালত অবমাননার শামিল। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য বিদেশি নাগরিকদেরকে হত্যা করে এই দেশে একটা প্যানিক সৃষ্টি করতে চায়, শ্বেত সন্ত্রাস সৃষ্টি করতে চায়। স্পষ্ট করে বলতে চাই, কারা এই বিদেশি নাগরিকদের হত্যা করেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমস্ত তথ্য উপাত্ত চলে এসছে। অল্প দিনের মধ্যেই সারা পৃথিবীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে সেই সমস্ত হত্যাকারীদের মুখোশ উন্মোচন করা হবে। বিএনপির কোনো নেতার বিরুদ্ধে আদালত যদি কোনো রায় দেয়, সেটি নিয়ে আদালতের বিরুদ্ধে তারা কথা বলেন, এগুলো আসলে আদালত অবমাননা। সাম্প্রতিক সংবাদ সম্মেলন এটি আদালত অবমাননার শামিল। তাদের মিশন নাকি এখন ভারতের মন জয়। ভারতের দুয়ারে দুয়ারে ঘুরে বা ভারতের আঙিনায় ঘুরে কোনো লাভ হবে না। বিএনপি অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় গভীরভাবে বিশ্বাস করে বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দলের অবস্থান ভবিষ্যতে আরও দৃঢ় হবে। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এই কথা বলেন। দেবী দুর্গার কাছে আবেদন করুন যে বাংলাদেশেও যেন কোনো অসুর না থাকে। খুন, গুম, রাহাজানি, অন্যায় অনাচার, দখল, চাঁদাবাজি করে যারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, সেই অসুরদের যেন পতন হয়। সাম্প্রদায়িক যারা হয় তারা ভালো মানুষ নয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর হবে। ঢাকেশ্বরী মন্দিরে 20 বিঘা জমি আছে, কিন্তু তার মধ্যে 14 বিঘা জমি বেহাত হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাবো যে মন্দিরের সম্পত্তি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া হোক। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 17টি গাড়ির মালিককে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর বনানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশশিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রীদের বিভিন্ন অভিযোগ 17টি গাড়ির মালিককে 300 টাকা করে শুরু করে 3000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এই কার্যক্রম সামনের দিনগুলোতে আরও চালানো হবে। আমরা এই সমস্ত যে অভিযোগ, যে অতিরিক্ত ভাড়া নেওয়া, নির্ধারিত ভাড়া না নেওয়া, তারপরে ভাড়া তালিকা না প্রদর্শন করা, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলোর বিরুদ্ধে যে মানুষের যে অভিযোগ, এগুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে কার্যক্রম পরিচালনা, এটা আমরা করে যাচ্ছি। এখানে 17টি গাড়ির বিরুদ্ধে 17টি মামলা হয়েছে। 17টি মামলায় 17,600 টাকা অর্থদণ্ড করা হয়েছে। একদিন পরেই পবিত্র আশুরা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বার্ষিকী। ধর্মপ্রাণ মুসলমানরা কারবালার প্রান্তরের সেই ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে সারা দেশের মতো রাজধানীর পুরনো ঢাকার হোসনি দালানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 61 হিজরি 10ই মুহররম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্মৃতিতে প্রতি বছরই শোক মিছিলের মাধ্যমে পালন করা হয় দিনটি। আশুরাকে সামনে রেখে রাজধানীর হোসনি দালানে আসতে দেখা যায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে। আমাদের একটা নিয়ত করলাম, সেই জিনিসটা পুরো হইলো, সেটা দেওয়ার জন্য এখানে আসি। ইমাম হাসান হোসেনের জন্য দোয়া করা হয়, সবাই ওনাদের আত্মা যেন ওনারা জান্নাতবাসী হন। আশুরার দিনে অনেক কিছু ঘটেছিল, আর আবার এই আশুরা যেদিন শুক্রবারে হবে সেদিন এই পৃথিবীটাও ধ্বংস হবে। শিয়ারা আছে, অনেক সুন্নিরাও আছে, অনেক হিন্দুরা আছে, যার যে নিয়ত করে আছে তার নিয়ত মনে করেন পুরোপুরি পূর্ণ হয়। আশুরাকে সামনে রেখে প্রতিদিন মিছিল ও অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে হোসনি দালান কর্তৃপক্ষ। 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজ 8টা 30 এখানে বয়ান হয় এবং মাতম করা হয়, মরসিয়া পড়া হয়। মাগরিবের নামাজের পর মিছিল বের করা হবে। এই মিছিল পুরাতন ঢাকার ঐতিহাসিক রুট থেকে ঘুরে
আবার হোসেন দালান ইমামবাড়ায় সমাপ্তি ঘটবে। এবার পূজা ও আশুরাকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রেখেছি, রুফটপ রেখেছি, সামনে পিছনে পুলিশ রেখেছি। আমরা আশাবাদী এখানে অত্যন্ত সুন্দরভাবে এইটা পালিত হবে। মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা হিসেবে কাজ করবে পবিত্র আশুরা, এমনটাই মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি। এটা টেম্পোরারি কোনো ডিফিকাল্টি হতে পারে, এটার কোনো সমাধানের কোনো প্রয়োজন নাই, এবং ইটস ভেরি রং অফ সার্টেন এমবাসিজ টু ইস্যু সাচ ডাইরেক্টিভস, ভেরি রং অফ দেম। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয় নাই যে এরকম করা দরকার। নিউ ইয়র্কে কত হাজার লোক মারা যায়, কতটা বাঙালি তার মধ্যে। যথেচ্ছ পলিথিন ব্যবহারের কারণে হারিয়ে যাচ্ছে রাজধানীর আশপাশের নদ নদীর নাব্যতা। মাটির নিচে পলিব্যাগের স্তর জমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভের পানি সঞ্চালন প্রক্রিয়া। এতে মাটি থেকে পানির সংস্পর্শ না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানী। ঝুঁকিতে পড়ছে জীববৈচিত্র্য। পলিথিন নিয়ে সেরিয়া সুলতানার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। পলিথিনের প্রভাবে মাটির 4টি উপাদান সমভাবে সংঘবদ্ধিত না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধি। এছাড়া কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পলিথিন পোড়ানোর কারণে ডাইঅক্সিন নামে বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা নিচের বায়ুস্তরকে দূষিত করে। আবার পলিথিন জমা হওয়ায় এবং সূর্যের আলো পৌঁছাতে না পারায় অ্যাকোয়াটিক সিস্টেম নষ্ট হচ্ছে। আর এই সবকিছু মিলেই পরিবেশ হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। আমাদের আন্ডারগ্রাউন্ড অ্যাকোয়াফারের জলসিঞ্চনের জন্য অন্যতম প্রধান আধার, এবং এই আধারগুলো আমরা ক্রমাগত পলিথিন দিয়ে ভরে ফেলার কারণে এক নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে বিলোপ হচ্ছে, পাশাপাশি অ্যাকুইফারে আর পানি যেতে পারছে না। পলিব্যাগ শুনতে যত সস্তা মনে হয়, এটার পরিবেশের উপর এটার প্রভাব যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন এটা কিন্তু মোটেও সস্তা না, বরং এটার ব্যবস্থাপনা অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশ নৌ আভ্যন্তরীণ কর্তৃপক্ষের এক বিশ্লেষণে দেখা যায় পলিথিন সহ বিভিন্ন বর্জ্য পদার্থ জমা হয়ে বুড়িগঙ্গা এবং শীতলক্ষার প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত ভরাট হয়ে নাব্যতা হ্রাস পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থাপনা দেবে যাওয়ার দুর্ঘটনার জন্য পলিথিনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সমস্ত পানি গড়িয়ে গড়িয়ে এখন সাগরে চলে যাচ্ছে, ফলশ্রুতিতে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর খুবই দ্রুততম সময় নেমে যাচ্ছে। এর ফলে কিন্তু পুরো শহর এক ধরনের লিকুইডিফিকেশন বা ভূমিধসের জন্য ধীরে ধীরে হুমকির দিকে চলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র আইন প্রণয়ন করেই নয়, আইনের যথাযথ প্রয়োগ করা গেলে সম্ভব নদী বাঁচানো, সম্ভব নিরাপদ শহর গড়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনের তাইজে শিয়া হাউথি বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত 22 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। তবে বার্তা সংস্থা রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 15 জন। বুধবারের এই হামলায় কমপক্ষে 50 জন আহত হয়েছে। এই হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের অনুগত বাহিনী হাউথিদের সহায়তা দিয়েছে বলে জানায় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানায় বন্দরনগরী তাইজের তাহরির সড়ক ও শহরের মূল কাঁচা বাজারে আঘাত হানে হাউথিদের রকেট। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তাইজবাসী। সৌদি জোট বা ইয়েমেনি হাউথি নির্বিচারে সবাই বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করে তারা। গত কয়েক সপ্তাহ ধরে তাইজে হাউথি বিদ্রোহী ও হাদি বাহিনীর মধ্যে সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্দরনগরী তাইজ। এর মধ্যে এই হামলার পর অনেক লোক ভয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সম্পন্ন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লেয়ার বাই চয়েস বা লটারি। 6 ফ্র্যাঞ্চাইজি দল গঠনে বেশ খুশি 6 আইকন ক্রিকেটারের ঠিকানা। সাকিব রংপুরে, নাসির ঢাকায়, চিটাগাংয়ে তামিম, বরিশালের রিয়াদ, কুমিল্লায় মাশরাফি ও সিলেটে মুশফিকুর রহিম। কিন্তু জাতীয় দলের স্পিনার জুবায়ের লিখনের সাথে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে চলা অনেক ক্রিকেটারই দল পাননি। প্রথমবারের মতো সম্পন্ন হলো প্লেয়ার বাই চয়েস বা লটারি, যেখানে ভাগ্য বিধাতা সবচেয়ে বেশি সুপ্রসন্ন ছিল রংপুর রাইডার্সের দিকে। তাই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির স্বপ্নের ক্রিকেটার সাকিব আল হাসানকেই পেয়েছেন তিনি।
এছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার ও স্পিনার আরাফাত সানি, আর বিদেশি কোঠায় দিলশান, লেন্ডন সিমন্স, ড্যারেন সামি ও থিসেরা পেরেরা। প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন ঢাকার নাম বদলে ডাইনামাইটসের লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই লক্ষ্যে আইকন নাসির হোসেনের সাথে পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজি দেশিদের মধ্যে বড় তারকা। তবে বিদেশিদের মধ্যে একাই খেলা পাল্টে দিতে পারেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, রায়ান টেন্ডুলকার ও নাসির জামশেদরা। লোকাল বয় তামিম ইকবাল তার আপন ঠিকানা পেয়েছেন প্রত্যাশা মতোই। সাথে জাতীয় দলের 2 তরুণ এনামুল বিজয়, তাসকিনের সাথে আছেন ছক্কা নাইম। বিদেশি কোটায় খুব বড় নাম না থাকলেও সাইদ আজমল, পিটারসেন, মোহাম্মদ আমিরদের দিকে থাকবে স্পটলাইট। বরিশাল বুলসের আইকন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে উঠতি তারকা সাব্বির রহমান। আর বরিশাল বুলসের হয়ে ম্যাচের রং একাই পাল্টে দিতে পারেন ক্রিস গেল ও ব্রেন্ডন টেইলররা। দেশসেরা পেসার ও রঙিন পোশাকে বাংলাদেশের ক্রিকেট দলের স্বপ্ন সারথি মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, লিটন দাস, ইমরুল ও দেশের বাইরে স্যামুয়েলস সে যাত্রা বড় নাম। সুপারস্টারদের মতোই দল গড়েছে সিলেট সুপারস্টার। অধিনায়ক মুশফিক, পেসার রুবেল, স্পিনার রাজ্জাক আর বিদেশি কোঠায় বুম বুম আফ্রিদি ও খেভাটে ব্রেড হজ সিলেটের বড় তারকা। দল গোছানোর শেষে খুশি 6 ফ্র্যাঞ্চাইজি। এবার প্রতীক্ষা বিপিএল এর ক্রিকেট যুদ্ধ মাঠে গড়ানো। তবে মাঠ ও মাঠের বাইরে ক্রিকেট বোর্ডের অগ্নিদৃষ্টি রাখতে হবে ফিক্সিং রোধের, কারণ এই ফিক্সিং কলঙ্কের কারণেই প্রায় 3 বছর বন্ধ ছিল এই আলোচিত আর সমালোচিত বিপিএল আসর। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহানবমী শেষে সারা দেশে উদযাপিত হলো বিজয়া দশমী। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে মঙ্গল কামনা। কাল প্রতিমা বিসর্জন, কোথাও কোথাও হলো আজ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাবেলা হত্যাকাণ্ডে জড়িত 3 সন্দেহভাজন হামলাকারী শনাক্ত। গ্রেফতারে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। নানা অপরাধে ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। বিচারহীনতার কারণে এসব বেড়েছে মত সমাজ বিজ্ঞানীদের। আগের চেয়ে বেশি সজাগ দাবি পুলিশ প্রশাসনের। রাজধানীতে চলছে পবিত্র আশুরার প্রস্তুতি। পুরানো ঢাকার হোসেনি দালানে নানা অনুষ্ঠানের আয়োজন। এবং বিপিএল এর 3য় আসর সামনে রেখে দেশি বিদেশি ক্রিকেটারদের দল নির্ধারণে লটারি। সাকিব রংপুর, মাশরাফি কুমিল্লায় আর মুশফিক নাম লিখালেন সিলেটে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।